আজকে একজন মৌলবাদী তারা এই জাতীয় সঙ্গীত চেঞ্জ করার জন্য আন্দোলন করতেছে, কথা বলতেছে। রবীন্দ্রনাথ একমাত্র ব্যক্তি সোফার আইন আমার জানা মধ্যে 3টা দেশে জাতীয় সঙ্গীত রচনা করেছে। ভারতেরটা করছেন, আমাদেরটা করছেন, শ্রীলঙ্কারটা অনেক গুলি করছেন। নট এ ম্যাটার অফ জোক, একজন মানুষ এবং একজন মানুষ তার প্রতি কত বড় আত্মবল থাকলে, নিজের প্রতি কত বড় বিশ্বাস থাকলে নিজের কথা নিজে বলতে পেরেছেন যে চির নতুনের দিল ডাক 25শে বৈশাখ। এমন কথা কয়জন এই পৃথিবীতে বলতে পেরেছে? চির নতুনের দিল ডাক 25শে বৈশাখ নিজেই বলেছে। রবীন্দ্রনাথকে আমি অনেকবার ইন্ডিয়াতে গেছি চিকিৎসা বা ঘুরতে, মিলনমূলক, কিন্তু অনেকবার আমার সাথে ছিল। আমরা 1 মাস করে প্রতি বছর এমন একটা সময় করে ঘুরতাম। একটা সময় ছিল 2টা জায়গায় একজন কনফার্ম থাকছিল ইন্ডিয়াতে। একটা হলো জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি, রবীন্দ্রনাথের বাড়ি, এটা কলকাতা আমাদের যাবো একবার হলো বলছিল। আর 2বার গিয়েছে হলো ওই যে ওনার যে শান্তিনিকেতন বা 165 বছর আগে যে সূর্য উদিত হয়েছিল তার দীপ্ত আজও আমাদের অন্ধকার কাটাতে সাহায্য করে। পরিশেষে কবির ভাষায় তারই চরণে শ্রদ্ধা নিবেদন করে শেষ করছি। আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে। রবি ঠাকুরের জাতীয় সঙ্গীত একটিবার ভেবে দেখেন তো, পৃথিবীতে এরকম কোনো সঙ্গীত কি এখনো পর্যন্ত তৈরি হয়েছে যেটি শোনার সাথে সাথে গায়ের লোমটি দাঁড়িয়ে যায়? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা শোনার সাথে সাথে কিন্তু মানুষ দাঁড়িয়ে যায় না শুধু শারীরিকভাবে, তার পশমগুলো, প্রত্যেকটা পশম কেন জানি আমার অ্যাটলিস্ট হইলো পশমগুলো দাঁড়িয়ে যায়। এরকম সঙ্গীতের স্রষ্টা যিনি তৈরি করার মতো মনন, চিন্তা, চেতনা ধারণ করেছিলেন, সেই মানুষটাকে নিয়ে আমরা আজকে বিতর্ক করার মতো দুঃসাহস দেখাতে পারি বাংলাদেশে দাঁড়িয়ে। ইবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব, ভুদর হইতে ভুদরে লুটিব, হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কিন্তু আমার কথা হচ্ছে জোড়াসাঁকোর ঠাকুর পরিবার হচ্ছে পশ্চিমবঙ্গে, বাংলার ওই প্রান্তে, যেটা এখন ভারতবর্ষের অন্তর্গত। কিন্তু তার পূর্বে আমাদের এই বাংলার সাথে তার কি সম্পর্ক ছিল? তার জন্ম কিন্তু পূর্বপুরুষের জন্ম কিন্তু মেদিনীপুরের না বর্ধমানের কুশারি নামক একটি জায়গায়। সেইখান থেকে একটি অংশ পরবর্তী সময়ে আমাদের খুলনার এই পিঠাপুর নামক গ্রামে এইখানে তারা চলে আসে। তারা এইখানে বসতি স্থাপন করে তাদের পূর্বপুরুষের আরো 7 পুরুষ আগে। তারপর তারা এখানে থাকার পরে তাদের পারিবারিক একটা বিবাদের কারণে রবীন্দ্রনাথের সরাসরি যে পূর্বপুরুষ যারা ছিল তারা এখান থেকে জোড়াসাঁকোতে চলে যায়। নিয়মের মধ্যে না থেকে তিনি যখন যেখানে ভালো লেগেছে সেখানে ছুটে গিয়েছেন এবং সেখানে তিনি বসবাস করেছেন। আমরা জানি আজকের যে শিলাইদহ এবং পাশাপাশি পরবর্তী নদীর এই পার পদ্মা, এ পার আবার উপর শাহজাদপুর, এই দুটো অঞ্চলের জমিদারি কিনেছিলেন তার দাদা দ্বারকানাথ ঠাকুর। 1842 সালে প্রথম এই জমিদারি তারা ক্রয় করেন রানী ভবানীর কাছ থেকে। এই জমিদারি ক্রয় করার পরবর্তীতে আমরা দেখি যে শাসক হিসেবে যদি আমরা বলি রবীন্দ্রনাথের জীবনকর্ম নিয়ে, রবীন্দ্রনাথকে আমরা অনেক উচ্চতায় নিয়ে যেতে পারি, কিন্তু তার পূর্বপুরুষ যারা শাসক ছিলেন তারা খুব বেশি মানবিক শাসক ছিলেন না। আমরা জানি দেবেন্দ্রনাথ এবং দ্বারকানাথ দ্বারা আমাদের এই অঞ্চলের অনেক প্রজারা শোষিত হয়েছেন। কারণ দেবেন্দ্রনাথের আগ পর্যন্ত যারা শাসন করেছিলেন তাদের সময় ছিল 23.5 ইঞ্চিতে 1 হাত ছিল, 1 হাত ধরে ওই অঞ্চলের খাজনা আদায় করা হতো। সেটা দ্বারকানাথ প্রথম কি করলেন যে 18 ইঞ্চিতে 1 হাত, সেই হারে খাজনা দিতে হবে, অতএব খাজনার পরিমাণ বেড়ে গেল। 1883 সালে কৃষকরা দেবেন্দ্রনাথের বিরুদ্ধে পাবনা হাইকোর্টে মামলা দায়ের করলেন, যদিও মামলার ফলশ্রুতিতে তেমন কিছুই হয়নি। 1885 সালে একটা বিরাট বড় দাঙ্গা হয় শাহজাদপুরে। সেই দাঙ্গায় অসংখ্য কৃষক মারা যায়, প্রজা এবং রাজাদের দাঙ্গা যেটাকে বলে।
পরবর্তী সময় আমরা দেখতে পারি এই ব্যাপারগুলো নিয়ে রবীন্দ্রনাথ নিজেও লজ্জিত হয়েছেন, বলেছেন যে আসলে জমিদারি প্রথার যে ধারা, এটা যুগ যুগ ধরে যেভাবে চলে আসছে এটি শোষণের ধারা। আজকে যারা উপস্থিত আছেন, বিশেষ করে যারা বক্তব্য রেখেছেন, মহসিন থেকে শুরু করে এই পর্যন্ত, আমি সবার নাম বললাম না সময় স্বল্পতার জন্য। মাঝে আমি বাঁচি বাড়ি চাই। রবীন্দ্রনাথকে এখানে দীর্ঘদিন বাঁচার কথা বলে নেই, বলছে কি যে আমি 80 বছর 100 বছর বাঁচবো, এই কথা না, যে মৃত্যুর পরেও যেন আমি মানুষের মাঝে আমি বেঁচে থাকি। এটা করিও কোমল কাব্যগ্রন্থের একটি কবিতা। তো এখানে রবীন্দ্রনাথ যেটা বলেছেন যে আমি মানবের মাঝে বেঁচে থাকতে চাই। কিভাবে? মানুষ হিসাবে আমি মানবের মাঝে আমি বেঁচে থাকতে চাই। রবীন্দ্রনাথ আরেক জায়গায় বলেছেন যে আমায় স্থান করে দাও সবার মাঝে, সবার চেয়ে নিচে, যেটা আসনের মূল্য হয় না দিতে। অর্থাৎ রবীন্দ্রনাথ মাটির মধ্যে সে স্থান পেতে চেয়েছেন, সে চেয়ার চায় নাই এবং সে উচ্চ আসন চায়। পূর্ববর্তী মনীষাকে বর্তমানের আবেগী বিবেচনা দিয়ে বিচার করা ঠিক না। আমরা যদি সারা পৃথিবীর দিকে তাকাই তাহলে আমরা দেখব, যদি রাশিয়ার শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, নানাবিধ জীবনযাপনের যা কিছুই আমরা দেখি, সেখানে নিকোলাই গোগোল, দস্তয়েভস্কি এবং লিও টলস্টয় সহ যত মনীষা আছে, পরবর্তী রাজনীতিবিদরা তাদেরকে তাদের দেশের দর্পণ, এই কথাটাই মনীষীরা বলে গেছেন। আমরা যদি ফ্রান্সের দিকে তাকাই তাহলে সেখানেও জাজেক রুশু এবং আরও যারা আছে, ভিক্টর হুগো, লা মিজারেবল। আমরা যদি ফরাসি বিপ্লবটাকে দেখতে চাই, বুঝতে চাই, তাহলে লা মিজারেবলটা পড়লেই চলবে। ওঠে যা এমন হাসি হেসে, আঁখি মেলে তোমার আলো প্রথম আমার যোগ যোগ, ওই আলোতেই নয়ন রাখি বোধ পরায়ণ শেষে তোমার। শুধু বিকে দই ছিল মোর ভই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন বুঝেছ কেন, এ জমি লইব কিনে। বলিলাম আমি তুমি ভস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই।